আপনারা যে মাটিতে দাঁড়িয়ে আছেন প্রগতিশীলতার কথা বলছেন, যে মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বিধানসভাকে ধ্বংস করে দিয়েছেন। আরে এই যে বিধানসভা, লোকসভা, রাজ্যসভাগুলো আছে, এগুলো সরকারি দলের নয়, এগুলো বিরোধী দলের, মালিকানা বিরোধী দলের। আজকে এগুলো রাখা হয়েছে কেন? আলোচনার জন্য, আইন প্রণয়নের জন্য, কোন এক্সিকিউটিভ অর্ডারকে এক্সারসাইজ করার জন্য নয়। একটা সরকার নবান্ন থেকে চালানো যেতে পারে, একটা সরকার রাইটার্স থেকে চালানো যেতে পারে, তাহলে বিধানসভার প্রয়োজনীয়তাটা কি? এক রাজ্যে বিরোধী দলনেতা কোথায় যাবেন? বিরোধী দলনেতা সংসদীয় রাজনীতিতে যার অবস্থান মুখ্যমন্ত্রীর পরে, তাকে সভা করতে গেলে হাইকোর্টের দরজায় পৌঁছে যেতে হচ্ছে। রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, এই দেশের মানুষ যে দলকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনতে সাহায্য করেছে, তার সভাপতিকে মিছিল করতে গেলে হাইকোর্ট থেকে পারমিশন প্রয়োজন নেওয়া হচ্ছে। এর বিরুদ্ধাচার করতে। এই মাটি বহুত্ববাদের মাটি, এই মাটি সৈয়দ মুস্তাফা সিরাজের মাটি, এই মাটি সৈয়দ মুস্তাফা আলীর মাটি, এই মাটি কাজী নজরুল ইসলামের মাটি। ভারতীয়ত্ব নিয়ে, ভারতীয় বহুত্ববাদ নিয়ে, ভারতীয় সভ্যতা সংস্কৃতি, ভারতীয় পরম্পরা নিয়ে, রামায়ণ নিয়ে, মহাভারত নিয়ে এস ওয়াজেদ আলীর কোনোদিন সমস্যা হয়নি। এমনকি আধুনিক, যাকে দেখে আমার আশ্চর্য হচ্ছে, যাকে আমি নিজে শ্রদ্ধা করি ব্যক্তিগতভাবে, যার আমি অত্যন্ত একজন গুণগ্রাহী পাঠক, সেই আবুল বাসার, তিনি গিয়ে বসে পড়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। আমি শোকাহত এই ঘটনা দেখে। যার উপন্যাস ফুলবউ কলকাতা বিশ্ববিদ্যালয় সহ ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে, আজকে তিনি পৌঁছে গেছেন এই চাকরিহারাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। আমি তার বিরোধিতা করছি না, কিন্তু আমি বাসার তাকে হাত জোর করে অনুরোধ করছি যে আপনি একটু ভাবুন, একটু চিন্তা করুন। আপনার কাছ থেকে সমাজ হয়তো এটা প্রত্যাশা করছে না। কোথায় কবি, কোথায় সাহিত্যিক, কোথায় বুদ্ধিজীবী, কোথায় নাট্যকার? কোনো প্রতিবাদ নেই। এতগুলো মানুষকে শুধুমাত্র ধর্মীয় কারণে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো। এথনিক ক্লেন্সিং শুধু বাংলাদেশে চলছে না, এথনিক ক্লেন্সিং শুরু হয়ে গেছে আজকে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায়। তা কি আমরা কলকাতার সৌন্দর্যায়ন চাই? 2026 সালে সরকার পরিচালনা নবান্ন থেকে হবে না, রাইটার্স থেকে হবে। 2026 সালের 15ই আগস্টের আগে কলকাতার ধর্মতলা চত্বর নিজে শ্রী ফিরে পাবে, ধর্মতলা ফকার মুক্ত করে দেওয়া। 2026 সালের 15ই আগস্টের আগে এক্সিকিউটিভ অর্ডারই হোক আর মহামান্য আদালতের ইন্টারভেনশনই হোক, পশ্চিমবঙ্গের স্কুলগুলোকে নিজের ছন্দে ফিরিয়ে দেওয়া হবে। যে পা অতীতে বামপন্থীরা করেছেন এবং সেই জুতোয় পা গলিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, মানুষ আর এর প্রতিশোধ নিয়ে নেবে। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। জ্যোতি বসু একবার বলতেন, তাই বলতেন যে যখন সবাই মিলে আমাদের সমালোচনা করছে, তখন মনে হবে আমরা ঠিক পথে চলছি। তাই আজকে সবাই যখন নেমে পড়েছেন পশ্চিমবঙ্গে আমাদের সমালোচনায়, আমাদের পথই সঠিক পথ। ছোট্ট ইঙ্গিত টালিগঞ্জের নির্বাচন। আরে বাঙালি হিন্দুদের জন্য যে জমি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ, সে শুধু একা শ্যামাপ্রসাদ মুখার্জির নয়, মেঘনাথ শাহ, রমেশচন্দ্র মজুমদার, নদিয়ার রানী জ্যোতির্ময়ী, কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়ক, অগণিত মানুষ যারা নেমেছিলেন সেদিন আন্দোলন থেকে 1947 সালের জানুয়ারি মাস থেকে, যেদিন আজাদিন ফৌজের লেফটেন্যান্ট জেনারেল কেসি চ্যাটার্জি বাঙালি হিন্দুদের জন্য একটি সেপারেট হোমল্যান্ড, একটি রাজ্য তৈরি করে। এই ইতিহাসকে আমরা ভুলতে পারবো না। আমরা ভুলবো না 4 এপ্রিল, 5 এপ্রিল, 6 এপ্রিল তারকেশ্বরের হিন্দু মহাসভা বক্তৃতা করছেন এনসি চ্যাটার্জি, সোমনাথ চ্যাটার্জির পিতা, যে পাকিস্তান হোক বা পাকিস্তান না হোক, বিভাজন হোক কি বিভাজন না হোক,
এই অত্যাচারী স্বৈরাচারী সাম্প্রদায়িক শাসনের মধ্যে হিন্দু বাঙালিরা বেঁচে থাকতে পারবে না। তাই আমাদের নতুন রাজ্য চাই। 5ই এপ্রিল বক্তৃতা করলেন শ্যামাপ্রসাদ মুখার্জি যে আমি কোনো দেশ বিভাজনের কথা বলছি না, কিন্তু আমি বাংলা বিভাজনের কথা বলছি। বাংলায় বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার সাথে 1946 সাল 1947 সালের থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল আজকে তার থেকে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সে ভাষায় সুরাবর্তী কথা বলছে, সেই ভাষায় কথা বলছে আজকে রাজ্যের প্রধান মহানাগরিক। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যারা একদিন অনিতা দেওয়ানের প্রতিবাদ, অনিতা দেওয়ানের মৃত্যু নিয়ে আন্দোলন করেছিলেন, কেন মারা গিয়েছিলেন অনিতা দেওয়ান? মারা গিয়েছিলেন লাইগেশন ক্যাম্প করতে গিয়ে, জন্ম নিয়ন্ত্রণের পক্ষে কথা বলতে গিয়ে, মহিলাদের আশ্বস্ত করতে যে পরিবার পরিকল্পনা করুন। খুন হয়েছিলেন মৌলবাদীদের দ্বারা। আজকে যারা তাকে নিয়ে আন্দোলন করেছিলেন তাদের পার্টির নেতা বিধানসভা চত্বরের মধ্যে দাঁড়িয়ে বলছে হাম দো হামারা দো নেই, হাম দো হামারা ছে হোনা চাইয়ে। এই পরিস্থিতির বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে, বাংলার অস্তিত্ব রক্ষার প্রশ্ন। আরে আমরা তো সাম্প্রদায়িক, আমরা তো বলছি আমরা লড়াই চাই, মুসলমানদের বিরুদ্ধে লড়াই চাই। আমরা বলছি আমাদের লড়াই মুসলমানদের বিরুদ্ধে, হ্যাঁ মুসলমানদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা লড়াই করছি কিসের জন্য? ওই মুসলমান ভাইদের হাতে যাদের পাথর আছে ওই পাথরটাকে কেড়ে একটা পই তুলে দেওয়ার। প্লিজ, আমরা লড়াই করছি যারা বেরিয়েছিলেন মুর্শিদাবাদের রাস্তায় তলোয়ার হাতে যে ছেলেরা, ওদের হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে ওদের হাতে কলম তুলে দেওয়ার জন্য। লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, লড়াই হচ্ছে একটা মানসিকতার বিরুদ্ধে। টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি এন্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। এই মন্ত্র নিয়ে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট নিয়ে গোটা পৃথিবী আমরা এর থেকে বিচ্ছিন্ন করতে পারি না। আমাদের অর্থনীতি তলানিতে পৌঁছেছে, এফআরবিএম ভাঙতে চলেছে। এখনো পর্যন্ত আমরা ডিএ নিয়ে কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারিনি। যে সরকার মানুষের দুয়ারে সরকার পৌঁছে দেবে বলছেন, সেই সরকারি কর্মচারীদের নিবন্ধ চুল্লিতে শুকনো কাঠের যোগান দিতে এই সরকার ব্যর্থ হয়েছে। এর বিরুদ্ধে মানুষকে রুখতে, মানুষের মেধা যেখানে চড়া দামে বিক্রি হচ্ছে সেখানে আজ যাই হোক কোনো গণতন্ত্র থাকতে পারে না। There is a total breakdown of constitutional machinery. এবং যারা কাস্টোডিয়ান আছেন এখনই হচ্ছেন উপযুক্ত সময়, ইট ইজ রাইট টাইম টু ইন্টারভেন। বিজেপি কংগ্রেসের মতো স্বৈরতান্ত্রিক নয়। আমাদের জায়গায় যদি কংগ্রেস বিরোধী দল থাকতো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মুখ্যমন্ত্রী থাকতে পারতেন না। কংগ্রেস দিনের পর দিন কলমের খোঁচায় একটার পর একটা সরকারকে ভেঙে দিয়েছে। বারবার আমরা জরুরি অবস্থার কথা স্মরণ করি এ কারণে, ভবিষ্যতের কোন সরকার যেন আর কোনোদিন ভারতবর্ষের জরুরি অবস্থা ঘোষণা করার দুঃসাহস না দেখা। কংগ্রেসের ভেঙে দেওয়া প্রত্যেকটি রাজ্যের থেকে আমরা শিক্ষা নিয়ে বলছি, কোন নির্বাচিত সরকারকে আমরা 356 দ্বারা প্রয়োগ করে ভেঙে দেওয়ার পক্ষে নয়। কিন্তু শুভেন্দু অধিকারী থেকে গলির পর্যন্ত যে পোস্টার মারছে প্রত্যেকের কাছে এক প্রশ্ন করছে আজকে মানুষ, যে সরকারটা এখনো টিকে আছে কেন? এই প্রশ্নের উত্তর আমাদের দিতে হচ্ছে। কিন্তু আমরা মমতা দেবীকে শহীদ হতে দেব না। আপনি দেখছেন স্বয়ং জগন্নাথ দেব চলে এসছে। এখন তো চারিদিকে জগন্নাথের বাজার। জগন্নাথ আমরা ভেবেছিলাম যে আমরা ওর বিসর্জন দিয়ে দেবো বাবুঘাটে, ওখানে ফিরাতাকি ব্যবস্থা তৈরি করে রেখেছিলেন গঙ্গা পুজো করতে। কিন্তু জগন্নাথ দেবের ভিন্ন ইচ্ছা। জগন্নাথ দেবের কাছে গিয়েছিলেন, ফাইল নেয়নি। কালীঘাটের মা কালী আগেই রিজেক্ট করে দিয়েছেন যে বাঁচাতে পারবো না। গিয়েছিলেন পুরীতে জগন্নাথের কাছে, জগন্নাথ দেব বলছেন আমার শরীরের যে অবস্থা আমি এই সরকারকে টিকিয়ে রাখতে পারবো না। জগন্নাথ দেব এবার এসে গেছেন, জগন্নাথ দেব এসে গেছেন, বলেছেন পূর্ব মেদিনীপুরেই যখন ওনার ইচ্ছা, পূর্ব মেদিনীপুরেই আমার ইচ্ছা। এ তো আমাদের বিরোধী দল নেতার হাত ধরে জগন্নাথ দেব দিতেই যাচ্ছে।
এই তো দেখে নিন, বিরোধী দলনেতা একবার বিদায় দিয়েছেন, আরেকবার বিদায় দেবেন। আমাদের মধ্যে এইমাত্র এসে উপস্থিত হয়েছেন বিদ্যাসাগর মন্ত্রী। এমার্জেন্সিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে যারা সত্যাগ্রহ করে গিয়েছিলেন, প্রথম যে ব্যাচ লালবাজারের সামনে গ্রেপ্তার হয় তাতে ছিলেন, তার নাম বিদ্যাসাগর মন্ত্রী। তিনি এমার্জেন্সিতে জেলে ছিলেন। এমার্জেন্সিতেই তিনি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেন, স্নাতক পরীক্ষার যে প্রথম ফার্স্ট ইয়ারের পরীক্ষা তিনি এমার্জেন্সি থেকে দেন। এবং আরেকটি কারণে বিদ্যাসাগর মন্ত্রী অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ বিদ্যাসাগর মন্ত্রীর যে বিয়ের সম্বন্ধ, শ্বশুর মশাই ওনাকে জেলে দেখতে এসেছিলেন, এবং জেলেই থেকেই বেরিয়েই উনি পানিক গ্রহণ নাকি বলে উনি করে ফেলেছিলেন, সব কাজটা এক জায়গা থেকে করেছেন। এর জন্য তো শ্রীমতী গান্ধীকে উনি কিভাবে দেখবেন আমাদের জানা নেই, কিন্তু এটুকুনি বলছি যে ভারতবর্ষের সমাজ বহুত্ববাদী সমাজ, এই সমাজ কোনোদিন কোনো স্বৈরাচারকে গ্রহণ করে না। তাই স্বৈরাচার নিয়ে রবীন্দ্রনাথ যা বলেছেন যে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। এক একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারককে উত্তরপ্রদেশের জেলে তাদের পেনিসের মধ্যে ছুঁচ ঢুকিয়ে পর্যন্ত অত্যাচারিত করা হয়েছিল, কিন্তু তারপরেও আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে শ্রীমতী গান্ধী ভেঙে দিতে পারেনি। শ্রীমতী গান্ধীর স্বৈরাচারকে শেষ করে দেওয়া হয়েছিল। যারা বিপুল সংখ্যক মানুষ দেশ জুড়ে আন্দোলনে সামিল হয়েছিলেন, গোবিন্দাচার্যকে বলা হতো যে আইজ এন্ড টিয়ার্স অফ জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের ফসল যারা ছিলেন, পরবর্তীকালে তারা কাস্ট ইঞ্জিনিয়ারিং এর নামে জাতপাতের সরকার তৈরি করেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি যে রাজনৈতিক বহুত্ববাদে বিশ্বাস করে, তার জন্যই আমরা এভাবে উপস্থাপিত করেছি মক পার্লামেন্ট। আমাকে এখানে ডেকেছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। এখানে যারা আছেন এরা তো বলবার একটু সুযোগ পায়। আমি অল্প দিনের জন্য বিধানসভার সদস্য ছিলাম, আমার সময় ছিল 3 মিনিট। অস্বীকার করব না, সূর্যকান্ত মিশ্র তার নিজের সময় থেকে কেটে আমাকে 2 মিনিট সময় দিতেন। আর তাপস রায় যিনি আজকে আমাদের দলে এসেছেন, তিনি শোভন দেব চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রতিদিন ঝগড়া করতেন। একজন ছিলেন চিফ হুইপ, আরেকজন ছিলেন সহকারী চিফ হুইপ, যে শ্রমিককে অন্তত আর 1 মিনিট বাড়িয়ে দাও। ওখানে খুব বড় আমার উচ্চতার মতো জ্ঞান বুদ্ধিও সীমিত, আমাকে কাট্টু সাইজ করে দিয়েছে ওখানে। এবার রাজ্যসভায় গেছি, রাজ্যসভার সর্বাধিক বক্তৃতার সময় পেয়েছি 15 মিনিট, অর্থাৎ বেশি সময় আমাদের কাছে নেই। আমি অনেকক্ষণ কথা বললাম, এরপর একটু খেয়ে নেবেন, না হলে চিৎকার করা যাবে না। মনে রাখবেন, যখন বিধানসভায় গিয়েছিলাম তখন আমি ছিলাম একা। আমি যখন দাঁড়িয়ে হোয়েলে নেমে চিৎকার করতাম, তখন স্পিকার ওপর থেকে বলতো নিশ্চয়ই কোনো মিটিং আছে এবং চলে যাবে, ওই জন্য ওয়াকআউট করছে। আর কিছুক্ষণ ধরে চিৎকার করবার পরে কেউ আমার দিকে তাকাতো না, আমার কোনো এন্টিটিকেই স্বীকার করতো না, কারণ আমি একা 294 এর মধ্যে আমি হারিয়ে গিয়ে বেরিয়ে যেতাম। এবার রাজ্যসভায় গেছি, আমাদের দলের অনেক লোক আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস বাংলায় বক্তৃতা করছে, কি বলছে কেউ বুঝতে পারছে না, কেউ কানে লাগাচ্ছে না, কেউ অলিম্পিকের কথা বলতে বলতে সিএ তে ঢুকে পড়ছে। সেখানে 13 জনের সঙ্গে আমি একা চিৎকার করছি। আমারও বয়স হয়েছে, আজকে 4 ঘন্টা 5 ঘন্টা প্রতিদিন ধারাবাহিক ভাবে গত 1 বছর ধরে চিৎকার করে আমি ক্লান্ত। কিন্তু আজকে এই আপনারা যেভাবে উত্তেজিত হয়ে পড়েছেন, যে সুন্দরভাবে আজকে যেভাবে কাগজ টাগজ ছেঁড়া ওয়েলে নামা চলছে, এবং যেভাবে আমাদের স্পিকার মহোদয় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে যেভাবে তার দায়িত্ব পালন করেছে, তাতে আমি আরো উজ্জীবিত হয়ে গেলাম। অন্তত সামনের যে সেশনটা আসছে, সেটা অত্যন্ত স্টর্মি সেশন হতে চলেছে। আগামী এই যে 21শে জুলাই থেকে যে সেশন, অগস্ট থেকে যে না জুলাইয়ে যে সেশন শুরু হচ্ছে, সেটাও কিন্তু একটা ঝড় উঠবে সেখানেও। কারণ মনে রাখবেন, এই সমস্ত আপনারা আয়োজন করেছেন একটি বিশেষ কারণে। কংগ্রেসের ইস্যুহীনতা, কংগ্রেসের স্বৈরতন্ত্র, কংগ্রেসের স্বেচ্ছাচারিতা, কংগ্রেসের বহুত্ববাদ বিরোধিতা, কংগ্রেসের যে রাজনীতি করুণ দুর্দশায় পৌঁছে গেছে।
আমি যখন ছোট ছিলাম তখন একটা স্লোগান শুনতাম, কংগ্রেসের ভোট উসি কো দো जो 5 साल सत्ता में रह सके। এমন কাউকে ভোট দাও যারা 5 বছর কেন্দ্রের গদিতে টিকে রাখতে পারে। ওয়ান হু ক্যান গভর্ন, শ্রীমতী গান্ধীর ছবি দিয়ে। এরপরে এলেন রাজীব গান্ধী, টুডেজ লিডার টুমরোজ হোপ। আমরা এগুলো শুনতে শুনতে বড় হয়েছি। আমার মনে আছে 242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 2টো আসনে জয়লাভ করেছিলাম। পুরনো সেই দিনের কথা সে কি বলা যায়? কিন্তু আজ একটা সময় ছিল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীরা জোটবদ্ধ হতো, আজ আমাদের বিরুদ্ধে বিরোধীরা জোটবদ্ধ হচ্ছে। এটাই আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য। কংগ্রেস একটা জাতীয় আন্দোলনের মঞ্চকে রাজনৈতিক দলে রূপান্তরিত করে আসমুদ্র হিমাচল তাদের প্রার্থী দিতে পেরেছে। আর আমরা কংগ্রেসের গর্ব থেকে জন্ম না নিয়ে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের মানুষের ছোট কথা, ছোট ব্যথা নিয়ে সংঘর্ষ করে আজকে আমরা এটাই পৌঁছেছি। এটাই আমাদের সাফল্য। আমরা কংগ্রেসের লিগ্যাসিকে গ্রহণ করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তৃণমূলের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে সরিয়ে দিতে পারেননি, কারণ জিন এক, ডিএনএ এক, অ্যাপ্রন স্টিংটা কেটে ফেলতে পারেননি। এটাই আমাদের সাফল্য, এটাই আমাদের রাজনীতি, এটা আমাদের কোনো অহংকার নেই। আজকে কংগ্রেসের দিকে তাকিয়ে দেখুন, সারা দেশের রাজনীতি, এই যে মক পার্লামেন্টে বিরোধীরা এখানে আছেন, এখানের মধ্যে সবাই একসঙ্গে করবেন না, কারণ কংগ্রেস হচ্ছে, কংগ্রেস দ্বিধা বিভক্ত, ওর মধ্যে সিপিআইএমও আছে, সিপিএম কেও রাখতে হবে। আমার দেখে অবস্থা খারাপ লাগে যখন বিকাশ দেখে দেখি রাজ্যসভায় বসে থাকতে বিকাশ ভট্টাচার্য বসে আছেন, আর বিকাশ ভট্টাচার্যের সামনে তৃণমূল উঠে দাঁড়িয়ে বক্তৃতা করছে ইডি সিবিআই এর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে। আজকে বিকাশ দা বেশিক্ষণ থাকতে পারেন না, তাড়াতাড়ি উনি বেরিয়ে চলে যান ঘর থেকে। কংগ্রেসের আরো যারা নেত্রী আছেন, শিবসেনার 2জন আছে, তাদের সামনে সাভারকারকে মুরগি চোর বানিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় তো শুনে মনে হচ্ছে বীর সাভারকার একজন বাসন চুরি ওই জাতীয় কোনো লোক ছিলেন। এ রাজ্যে কোনো প্রতিবাদ নেই। আর সর্বভারতীয় দল মল্লিকার্জুন খাড়গে, তার মিটিং এই কোনো নেতা আসে না। শ্রীমতী গান্ধী তো অন্য কারোর নাম, এই মমতা দেবী তো অন্য কারোর নাম ঘোষণা করে দিয়ে চলে গেলেন। কংগ্রেসের কাজ হচ্ছে সন্ধ্যা নামার পরে जब शाम ढल जाते हैं तो कांग्रेस निकल जाते हैं। কংগ্রেসের এখন একটাই সত্তা, বিরোধী দলের কাছে পৌঁছে যাও, অন্ধকারে পৌঁছে যাও, বিরোধী দলের কাছে গিয়ে বলো বিরোধিতার নামে যে वादा करो नहीं छोड़ोगे मेरा साथ, जहां तुम हो वहां मैं भी हूं। এটাই কংগ্রেস। সুতরাং আমরা কিন্তু এ ব্যাপারে সিরিয়াস। আমরা আমাদের জরুরি অবস্থার কথা প্রতি বছর মনে করাবো ভারতবর্ষের মানুষদের কাছে, তরুণ প্রজন্মের কাছে। আমরা মনে করাবো ধর্মের নামে ভারত পৃথিবীতে একটাই দেশ তৈরি হয়েছে, পৃথিবীতে অন্য কোনো দেশ নেই। ধর্মের নামে পৃথিবীতে একটাই দেশ তৈরি হয়েছে, যে দেশের নাম পাকিস্তান। ধর্ম যদি কোনো দেশ তৈরি করে দিতে পারতো তাহলে আরবে 22টা দেশ থাকতো না, সব মিলেমিশে একটাই রাষ্ট্র তৈরি হতো, করতে পারেনি। পাকিস্তানে যেটা হবার সেটা হবে। বাংলাদেশ জন্মেছে, বাংলাদেশের এই মৌলবাদীরা দীর্ঘদিন সার্ভাইভ করবে না। বালুচ, সিন্ধ, বাংলাদেশের পাকিস্তানের বিস্তীর্ণ উপত্যকায় মানুষ গণতন্ত্রের দাবিতে আন্দোলন করছে, কারণ মানুষ কথা বলতে চায়, প্রতিবাদ করতে চায়, মানুষ হিংসা চায় না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী সারা পৃথিবীর মানুষকে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যুদ্ধ নয় বুদ্ধ। কিন্তু একই সঙ্গে আমরা প্রত্যাঘাতের কথা বলেছি, একই সঙ্গে আমরা গীতার কথা বলেছি যে সর্বধর্ম পরিত্যাজ্যং মাম একং শরণং মসি। সমস্ত ধর্ম ছেড়ে নিজের দেশকে বাঁচানোর জন্য লড়াই করতে হবে। সেখানে কোনো রাজনীতি নেই, কোনো বিভাজন নেই, কোনো রং নেই। ভারত কোনো আগ্রাসনকে সহ্য করবে না। আর পশ্চিমবঙ্গের মানুষও আগামী দিনে হিন্দু বাঙালিদের অস্তিত্ব রক্ষার স্বার্থে, হিন্দু মহিলাদের মাথার সিঁদুরকে অটুট রাখবার স্বার্থে, হিন্দুর মাটিতে আজকে দুর্গাপূজার বিসর্জন আর মহরমের মিছিল যদি সমান্তরাল ভাবে একই দিনে একই সময় চলতে পারে, সেই পরিবেশ তৈরির স্বার্থে, নির্ভয় সরস্বতী পূজার মন্ত্র উচ্চারণ করবার স্বার্থে,
নির্ভয় কালী পুজোর প্যান্ডেলে মা কালীর সামনে পাঁঠা বলি দেওয়ার স্বার্থে সেই বাংলাকে যদি পশ্চিমবঙ্গে রাখতে হয় তাহলে একজোট হয়ে ঐক্যবদ্ধ হন। কোন মুসলমানের বিরুদ্ধে আক্রমণের প্রয়োজন নেই। ভারতীয় সংস্কৃতি এটাকে সমর্থন করে না। যে যার ধর্ম তার মতো করে করুন। কিন্তু ওই মুখ্যমন্ত্রী যে বলেছেন না, ধর্ম যার যার উৎসব সবার, এটা কিন্তু চলবে না, এটা চলবে না। আপনি জগন্নাথ দেবকে ধরে নিয়ে এসছেন দীঘায় বিসর্জন দেবে জগন্নাথই। এখন পেঁড়া আর গজা খাইয়ে আপনি পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বুঝিয়ে দেবেন। ওই পেঁড়া আর গজা জগন্নাথ দেব হজম করেননি, হজম করাবেন না। ওই পেঁড়া গজার মধ্যেও দিয়েও এদের দুর্নীতি ঢুকে পড়েছে। 242 কোটি টাকা কার্যত লুট করলো তৃণমূল। আজকের আপনাদের আমি বলে দিলাম, এরপরেই মনে হয় ভোজন আর বক্তৃতা যদি আমি করি সেটা নরহত্যার সামিল হবে। তাই সেজন্য আমি মহামান্য স্পিকারের কাছে যাতে উনি এখনই রিসেস দিয়ে দেন তার জন্য অনুরোধ করছি। সবাই নিজের নিজের মতো করে স্পিকার বলে দেবেন কিভাবে খেতে হবে। ধন্যবাদ।